আসসালামু আলাইকুম। তো এই প্লেলিস্টে আমরা অষ্টম শ্রেণীর ম্যাথের প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে আমার প্রথম লেকচার। এই লেকচারে আমরা প্যাটার্নের বেসিক আলোচনা, প্রাইম নাম্বার নির্ণয়, উদাহরণের ম্যাথ এবং ফিবোনাকি সিকোয়েন্স সম্পর্কে জানব এবং বিভিন্ন সংখ্যার প্যাটার্ন কিভাবে গঠন করে এবং ম্যাজিক স্কোয়ার বক্স কিভাবে গঠন করতে হয় সেইগুলো জানার চেষ্টা করব। তো আসো শুরু করা যাক। তো প্যাটার্ন বলতে আসলে আমরা কি বুঝি? গণিতে প্যাটার্ন হলো এমন একটি নিয়ম বা ধারাবাহিকতা যেখানে সংখ্যা, অক্ষর বা আকৃতি নির্দিষ্ট নিয়ম মেনে বরাবর পুনরাবৃত্তি বা পরিবর্তিত হয়। যেমন এখানে অনেকগুলো নাম্বারের প্যাটার্ন লেখা রয়েছে, তো প্রত্যেকটাই এক একটা প্যাটার্ন ফলো করে। যেমন এখানে প্রত্যেকটাই সেম, তো প্রত্যেকটার মধ্যে সিমিলারিটি রয়েছে, মানে একটা একটা প্যাটার্ন ফলো করতেছে। এবং পরেরটা দেখো, কাউন্টিং নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, তো প্রত্যেকটা কাউন্টিং নাম্বারের মধ্যেও একটা প্যাটার্ন রয়েছে। কিভাবে? প্রত্যেকটা কাউন্টিং নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 1। প্রত্যেকটা কাউন্টিং নাম্বারের মধ্যে ডিফারেন্স 1। আমরা প্যাটার্নের সংজ্ঞার মধ্যে শিখেছি যে যেখানে একটা নিয়ম বা ধারাবাহিকতা ফলো করবে এবং যেখানে অক্ষর বা আকৃতিগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে বরাবর পুনরাবৃত্তি বা পরিবর্তিত হবে। তো অবশ্যই এখানে একটা নিয়ম মেনে পরিবর্তিত হচ্ছে, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? 1। এবং অড নাম্বারের সিকোয়েন্স যদি আমরা লিখতে থাকি 1 3 5 7 9 11 13, এই প্রত্যেকটা কি বলি? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার সিকোয়েন্সগুলো একটা প্যাটার্ন ফলো করে। কীভাবে? প্রত্যেকটা বিজোড় সংখ্যার মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বিজোড় সংখ্যা একজন আরেকজনের থেকে দুই সংখ্যা ব্যবধান। যেমন প্রথমটা হচ্ছে 1, পরেরটা কত? 3, তাহলে এদের মধ্যে ব্যবধান কত? 2। এবং 3 থেকে 5-এর ব্যবধান কত? 2। 5 থেকে 7-এর ব্যবধান 2। আবার জোড় সংখ্যাগুলো সিমিলার, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত? 2। অবশ্যই তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে এরা, তাই এদেরকে এক একটা ম্যাথমেটিক্যাল ভাষায় প্যাটার্ন বলতে পারি। যেমন দেখো, স্কোয়ার। স্কোয়ার কি? 1কে স্কোয়ার করলে কত? 1। 2কে বর্গ করলে, 2কে বর্গ করলে 4, 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 16, 5কে বর্গ করলে 25, 6কে বর্গ করলে 26, 7কে বর্গ করলে হচ্ছে 49। তো এখানেও প্রত্যেকটা প্যাটার্ন ফলো করতেছে। প্রত্যেকটা সিকোয়েন্স নাম্বারকে যদি তুমি বর্গ করো তাহলে এই সংখ্যাগুলো পাওয়া যায়। তো অবশ্যই এটি একটি প্যাটার্ন ফলো করে। সেমভাবে এই সিকোয়েন্স নাম্বারগুলোকে যদি আমরা কিউব করি, প্রত্যেকটা সিকোয়েন্স নাম্বারকে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে এই সারিটা পাওয়া যাবে। যেমন 1কে কিউব করলে কত? 1, 2কে কিউব করলে 8, 3কে কিউব করলে 27, 4কে কিউব করলে 64। এবং এইটাকে বলে ফিবোনাকি সিরিজ। আমরা কিছুক্ষণ পরে ফিবোনাকি সিরিজ সম্পর্কে জানবো। তো এটাও একটা ফিবোনাকি সিরিজ। তো ফিবোনাকি সিরিজের মধ্যে দেখো কি হয়, প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে হচ্ছে পরবর্তী সংখ্যা। তাহলে প্রথম দুইটা সংখ্যা কত? 1 আর 2। 1 আর 2 যোগফল কত? 3। তো পরবর্তী সংখ্যা কত বসেছে? 3। তাহলে এর পরবর্তী সংখ্যা কত বসবে? অবশ্যই আগের দুইটা সংখ্যার যোগফল। 2 আর 3-এর যোগফল কত? 5। আবার 5 আর 3-এর যোগফল কত? 8। এই ফিবোনাকি নাম্বার সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। তো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। তো এখানে প্যাটার্নগুলোকে একটা জ্যামিতিক চিত্রের সাহায্যে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। যেমন ট্রায়াঙ্গুলার নাম্বার। ট্রায়াঙ্গুলার নাম্বার কাদেরকে বলে? যেই নাম্বারগুলো দ্বারা একটা ট্রায়াঙ্গুলার বানানো সম্ভব। যেমন 3টা ডট। তুমি কি 2টা ডট দিয়ে ত্রিভুজ বানাতে পারবা? পারবা না। 1কে সবসময় একটা ট্রায়াঙ্গুলার নাম্বার ধরা হয়। মনে করা হয় যে 1 একটা ত্রিভুজ, 1 একটা ডট দিয়ে একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। কিন্তু 2টা ডট দিয়ে কি তুমি ত্রিভুজ বানাতে পারবা? যেমন আমি যদি 2টা ডট নেই, একটা ডট 2টা ডট, এটা কি ত্রিভুজ হবে? কখনো হবে না। তাহলে ত্রিভুজ হওয়ার জন্য 3টা ডট লাগবে, 1টা 2টা 3টা ডট। আবার 6টা ডট দিয়ে একটা ত্রিভুজ বানানোর সময় দেখো 1 2 3 4 5 6। তারপরে আবার 7 8 9, 9টা ডট দিয়ে তুমি কোনোদিনও ত্রিভুজ বানাতে পারবে না। কিন্তু 10টা ডট দিয়ে তুমি ত্রিভুজ বানাতে পারবা। কীভাবে? নিচে 4টা ডট দিবা, উপরে 3টা ডট দিবা, তার উপরে 2টা ডট দিবা, তার উপরে একটা ডট দিবা। দেখো এখানে 10টা ডট রয়েছে, তার মানে 10 হচ্ছে ট্রায়াঙ্গুলার নাম্বার। সেমভাবে 15 হচ্ছে ট্রায়াঙ্গুলার নাম্বার। তো এই ট্রায়াঙ্গুলার নাম্বার মধ্যেও একটা প্যাটার্ন ফলো করতেছে।
এবং পরবর্তীতে দেখো এগুলো হচ্ছে স্কোয়ার নাম্বার, মানে এই নাম্বারগুলো দিয়ে তুমি একটি বর্গক্ষেত্র বানাতে পারবা। যেমন তুমি যদি সবচেয়ে ছোট স্কোয়ার নাম্বার হচ্ছে 1, তো 1কে স্কোয়ার করলে কত, বর্গ করলে কত 1, 2কে বর্গ করলে কত হয় 4, 4 একটা স্কোয়ার নাম্বার। কিভাবে তুমি 4টা সংখ্যা দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করতে পারো, এই যে একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। আবার তুমি পাঁচটা ডট দিয়ে তুমি কোনোদিনও বর্গক্ষেত্র পাবা না, কিন্তু তুমি 9টা ডট দিয়ে একটা বর্গক্ষেত্র পাবা। দেখো এখানে একটা বর্গক্ষেত্র ক্রিয়েট হয়েছে, তাহলে 9। এরপরে 16, দেখো তুমি 16টা ডটকে যদি পাশাপাশি বসাও, 16টা ডটকে যদি 4টা করে পাশাপাশি বসাও, তাহলে তুমি 4-এর বর্গ পাবা, মানে এবং 5টা ডটকে যদি তুমি পাশাপাশি বসাও তাহলে তুমি 5-এর বর্গ পাবা, সেটা হচ্ছে 25। তো এই সংখ্যাগুলো হচ্ছে স্কোয়ার নাম্বার বা বর্গ নাম্বার। পরবর্তীতে আসো, এটা হচ্ছে কিউব সংখ্যা, মানে হচ্ছে ঘন নাম্বার। যেমন 1কে কিউব করলে কত 1। তোমরা তো রুবিস কিউব দেখেছো, রুবিস কিউবের কী থাকে, 4টা পার্ট থাকে না? তো 4টা পার্টের মধ্যে এরকম কয়টা ঘনক আকৃতির বস্তু থাকে, 8টা, এই যে 8টা। তাহলে দেখো 2কে যদি কিউব করে তাহলে কত পাওয়া যায় 8। এরকম 8টা ঘনক আকৃতির বস্তুকে যদি পাশাপাশি রাখো তাহলে একটা কিউব আকৃতির শেপ পাবা। আবার তুমি যদি 27টা কিউব আকৃতির বস্তুকে একসাথে রাখো তাহলে এরকম একটা শেপ পাবা, সেটাকে বলতেছি কি কিউব। এরকম কিউব আকৃতির শেপ পাবা। কি তুমি কিন্তু এই 27-এর আগে, যেমন ধর তুমি 26টা বক্স নিয়ে তুমি কিউব শেপ বানাতে চাও, কোনোদিনও কিউব শেপ আসবে না। আবার 25টা বক্স নিয়ে তুমি যদি কিউব শেপ বানাতে চাও, কিউব শেপ কখনো আসবে না। আবার তুমি যদি 64টা বক্স নাও তাহলেও আবার কিউব শেপ চলে আসবে। আবার তারপরে হচ্ছে 64 থেকে 25-এর মধ্যে কোনো বক্স নিলে, কোনো ওই সংখ্যা বক্স নিলে তুমি কোনোদিনও কিউব বানাতে পারবে না। তাহলে 64-এর পরবর্তী কিউব সংখ্যা কত 125। তাহলে 18, 27, 64, 125 এগুলো একটা কী সংখ্যা, কিউব নাম্বার। আবার দেখো এই দুইটা চিত্রের মধ্যেও একটা প্যাটার্ন ফলো করা যায়। প্রথম চিত্রের মধ্যে কি, এটা হচ্ছে একটা টাইলস। দেখো কি বলেছে, নিচের প্রথম চিত্রের টাইলসগুলোকে লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো রয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো, এবং সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করে। প্রথমটাতে যদি তোমার আড়াআড়িভাবে সাজানো থাকে, পরেরটা লম্বালম্বি, দেখো তার পাশেরটা আবার আড়াআড়ি, এবং তার পাশেরটা কি আবার লম্বালম্বি, এবং লম্বালম্বির পাশেরটা কি হবে আড়াআড়ি, তার পাশেরটা লম্বালম্বি, আবার লম্বালম্বির পাশেরটা আড়াআড়ি। এভাবে একটা প্যাটার্ন ফলো করা হয়েছে এই চিত্রের মধ্যে। দ্বিতীয় চিত্রের মধ্যেও একটা প্যাটার্ন ফলো হয়েছে। দেখো কিভাবে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজকারে সাজানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কতগুলো সংখ্যাকে ত্রিভুজকারে সাজানো দেখতে পাচ্ছি। নিয়ম হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে। দেখো প্রতিটা লাইনের শুরুতে এবং শেষে কত আছে 1 রয়েছে। অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমার একটা সংখ্যা দিয়েছি, তো পরবর্তী কলামে আমাকে কয়টা সংখ্যা দিতে হবে, দুইটা সংখ্যা। তো দুইটা সংখ্যা, প্রথম এবং শেষ সংখ্যা তো 1 দিতে হবে, তো 1 দিয়ে দিচ্ছে, তো মাঝে কোনো সংখ্যা দেওয়ার জায়গা নেই। 3 নাম্বার কলামে দেখো প্রথমে এবং শেষে 1 দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝে একটা ঘর ফাঁকা, এই ঘরে কত বসবে, এই ঘরে বসবে এর উপরের দুইটা ঘরের যোগ, যেই সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে এখানে আসছে হচ্ছে 1 আর 1, 1 আর 1-এর যোগফল কত 2, তাহলে এই বক্সের মধ্যে কত বসবে 2। সেমভাবে 4 নাম্বার কলামে প্রথমে তো 1 এবং শেষে কত 1, তো মাঝে কত বসবে, মাঝে যেটা বসবে সেটা হচ্ছে এর উপরের দুইটা বক্স আছে, এই দুইটা বক্সের যোগফল। তাহলে 2 আর 1-এর যোগফল কত 3, তাহলে এখানে বসবে 3। সেমভাবে 2 আর 1-এর যোগফল কত 3, যেটা এই বক্সে বসবে। সেমভাবে দেখো এখানে 4 কীভাবে বসছে, এই 1 আর এই 3-এর যোগফল কত 4, যেটা এই বক্সে বসছে। 6 কীভাবে বসছে, এর উপরের দুইটা বক্সের যোগফল, তাহলে 3 আর 3 কত 6। তাহলে অবশ্যই এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে। এই দুইটা চিত্রের মধ্যে সকল কিছু কি একটা প্যাটার্ন ফলো করতেছে। এখন দেখো আমরা এই সারণীর সাহায্যে সহজে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারকে নির্ণয় করে নিয়ে আসতে পারি।
এখন কথা হচ্ছে প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যারা একের থেকে বড় এবং ওই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা না, অর্থাৎ অন্য কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হবে না, ওই সংখ্যাগুলোর কোনো গুণনীয়ক বা উৎপাদক হবে না। কোন কোন সংখ্যা ছাড়া? এক এবং ওই সংখ্যা ছাড়া। যেমন আমি যদি বলি 7, তুমি কি 7-এর গুণনীয়ক বের করতে পারবা? বা 7কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? 7 এবং 1 ছাড়া এই 7কে তোমরা কি 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটার ভাগফল ভাগশেষ 0 আসবে? ভাগশেষ 0 আনা সম্ভব না। তো এই ধরনের সংখ্যাগুলোকে কি বলবো আমরা? ভাগশেষ 0 আসা সম্ভব না। তো এই ধরনের সংখ্যাগুলোকে কি বলবো? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কে মৌলিক সংখ্যা সেটা বের করার একটা খুব সহজ ছাঁকনি পদ্ধতি রয়েছে। যেমন দেখো, এইখানে আমরা কি করব? 1 থেকে 100 সংখ্যাগুলোকে 10টা রো এবং 10টা কলামে ডিভাইড করে লিখে ফেলবো। মানে প্রথম 1 থেকে 10 পর্যন্ত প্রথম কলাম, পরের কলামে 11 থেকে 20, পরের কলামে 21 থেকে 30, পরের কলামে 31 থেকে 40, এভাবে 10টা কলামে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখে ফেলেছি। তো 1 তো আর মৌলিক সংখ্যা হবে না, তো 1 শুরুতে বাদ। কি করতে হবে দেখো, 1 থেকে 100 পর্যন্ত লিখে 2, 3, 5 এবং 7-এর গুণিতকগুলোকে কেটে দিই। 1 থেকে 100 পর্যন্ত লেখার পরে 2 কোথায়? 2 আমার মৌলিক সংখ্যা। এই 2-এর গুণিতক যারা 2কে যাদের দ্বারা ভাগ করা যাবে, 2 দিয়ে যাদেরকে ভাগ করা যাবে গুণিতক, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 কাটা। 4কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 কাটা। 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 8 বাদ, 10 বাদ, 12 বাদ, 14 বাদ, 16 বাদ, 18 বাদ, মানে 2 দিয়ে যত সংখ্যা ভাগ করা, যত জোড় সংখ্যা রয়েছে সবই বাদ। তো সবগুলোকে কাটা। পরবর্তীতে 3 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলোকেও কেটে দিব। যেমন 3 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে 9কে ভাগ করা যায়, 3 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 দিয়ে 18কে ভাগ করা যায়, 3 দিয়ে 21কে ভাগ করা যায়। এভাবে প্রতিটি সংখ্যা যেগুলোকে 3 দিয়ে ভাগ করা যাবে সেগুলো কেটে দিব। এবং 5 মনে রাখতে হবে, প্রথম 1 থেকে 10-এর মধ্যে প্রথম 4টা মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 এবং 7। 2, 3, 5 এবং 7 এই কয়টা মৌলিক সংখ্যা জানলে তুমি 100টা মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে এবং কে মৌলিক সংখ্যা সেটা খুব সহজে বের করা যাবে এই পদ্ধতিতে। তো সেমভাবে কি করব, 5কে ফিক্স করব, 5 তোমার মৌলিক সংখ্যা, এবং 5 দিয়ে যাদেরকে ভাগ করা যাবে, 5 যেগুলোর গুণিতক সেগুলোকে কেটে দিব। তো 5-এর গুণিতক হচ্ছে 10 তো আগে কাটা হয়ে গেছে, 15 আগে কাটা হয়ে গেছে, 20, 25 এই লাইনে যা আছে সব বাদ। আবার এই যেগুলোর পরে 0 রয়েছে সব বাদ, কারণ সবগুলোই তো 5 দিয়ে ভাগ করা যায়। 80কেও 5 দিয়ে ভাগ করা যায়, 60, 70 যাই বলো সবগুলোকে 5 দিয়ে ভাগ করা সম্ভব। এরপরে 7-এর যেসব গুণিতক রয়েছে সেগুলোকে কেটে দিব। তো এগুলো কাটার পরে আমরা দেখব এখানে টোটাল 25টা নাম্বার দাঁড়াবে, যেগুলোর মধ্যে কোনো ক্রস পড়ে নাই। যেমন 2, 3, এই 7, 17, 19, 29, 37, 47, 67, 97, 79, 89, 73, 83, 31, 41, 61, 71, 11, 5 এই 25টা, এবং 53 আর কোনোটা হয়তো বাকি নাই, 43 এবং আর কোনোটা হয়তো বাকি নাই। এখানে আমরা হিসাব করলে দেখব 1 থেকে 100-এর মধ্যে টোটাল কয়টা মৌলিক সংখ্যা পাওয়া যায়, তাহলে 25টা। তো এই পদ্ধতিতে আমরা 1 থেকে 100-এর মধ্যে 25টা মৌলিক সংখ্যাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কে 2, 3, 5, 7 এই 4টাকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে বাকি সবগুলোকে আমরা সহজে বের করতে পারবো।
এখন সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ একে কী বলেছে, সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে ফার্স্টে এই সংখ্যা শ্রেণীর মধ্যে বা সংখ্যা সারণীটির মধ্যে বা এই সিরিজটার মধ্যে আমাকে কোনো একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তো সংখ্যাগুলোকে ফার্স্টে লিখেছি 3, 10, 17, 24, 31। দেখো প্রত্যেকটা সংখ্যা পরবর্তী সংখ্যার মধ্যে ব্যবধান হচ্ছে 7। যেমন 3 থেকে 10-এর ব্যবধান কত? 7। 10 থেকে 17-এর ব্যবধান কত? 7। 17 থেকে 24-এর ব্যবধান 7। 24 থেকে 31-এর ব্যবধান 7। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার ব্যবধান কত? 7। অতএব পরবর্তী দুইটি সংখ্যা কী হবে? 31 + 7 38 এবং 38 + 7 45। শেষ। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে হচ্ছে 38 এবং 45। খুবই সহজ। এখন দেখো উদাহরণ 2। উদাহরণ 2 কী বলেছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখো নির্ণয় করার চেষ্টা করি। তো শুরুতে আমার যে সিরিজ বা সারণীটা দেওয়া থাকবে এদের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে হবে যে কী প্যাটার্নে এরা আগাচ্ছে। তো প্রথমে দেখো 1, পরে হচ্ছে 4, পরে 9, পরে 16, পরে 25। তো আসো আমরা একটা কাজ করি, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত করে সেটা ফার্স্টে বের করি। তো 1 আর 4-এর মধ্যে ব্যবধান হচ্ছে 3, 4 আর 9-এর মধ্যে ব্যবধান 5, 9 আর 16-এর মধ্যে ব্যবধান হচ্ছে 7, 16 আর 25-এর মধ্যে ব্যবধান হচ্ছে 9। তো এদের প্রত্যেকটার মধ্যে ব্যবধান বের করে আমার কোনো লাভ হয়নি, কারণ প্রত্যেকটার মধ্যে ব্যবধান ডিফারেন্স আলাদা আলাদা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এদের যে ব্যবধানগুলো আসছে তাদের মধ্যে আবার একটা প্যাটার্ন ফলো হয়েছে। কিভাবে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 2 করে বাড়তেছে। দেখো প্রথমটার হচ্ছে 3, পরেরটা 5 এবং পরেরটা দুইটার মধ্যে যে ব্যবধান ছিল সেটা হচ্ছে 7 এবং পরেরটার ব্যবধান হচ্ছে 9। তার মানে প্রত্যেকটা ব্যবধান 2 করে বাড়তেছে। প্রত্যেকটা ব্যবধান কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে দেখো এর পরবর্তী সংখ্যাটা কত হবে আমরা সহজে বলতে পারি না। এর পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এর আগের যে ব্যবধান ছিল তার থেকে 2 বেশি। তাহলে এর আগে ব্যবধান কত ছিল? 9। তো 9-এর থেকে 2 বেশি, 9-এর থেকে 2 বেশি মানে কত? 11। তার মানে 25-এর সাথে 11 যদি যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো 36। তোমরা কি 36-এর পরবর্তী সংখ্যা বের করতে পারবে? 36-এর পরবর্তী সংখ্যা তো এখানে তো হবে ধরো 36। তো 36-এর পরবর্তী সংখ্যা কত হবে? এই 25 আর এই 36-এর মধ্যে ব্যবধান হচ্ছে 11। তো এর পরবর্তী সংখ্যা কত হবে? এই 36 প্লাস 36 প্লাস এদের মধ্যে ব্যবধান, আর ওই ব্যবধানের সাথে 2 বেশি, ব্যবধান থেকে 2 বেশি হয় অলওয়েজ। তাহলে 11 আর 2 কত? 13। 13, 11 আর 2 হচ্ছে 13। 13 আর 36 কত হবে? 13 আর 36 হচ্ছে 49। তো পরবর্তী সংখ্যা কত হবে? 49। 49। খুবই সহজ। তো উদাহরণ 3-এ কী বলেছে, এই সংখ্যাগুলোর সারণীর পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা নির্ণয় করো। তা আসো নির্ণয় করি। তো সংখ্যাগুলোর মধ্যে কি প্যাটার্ন ফলো করতেছে সেটাকে দেখার চেষ্টা করি। দেখো তো এদের মধ্যে যদি আমি ব্যবধান নির্ণয় করতে চেষ্টা করি তো আমি ব্যবধান নির্ণয় করলে কোনো লাভ হবে না, কারণ এই 1 আর 5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 4। আবার এই 5 আর 6-এর মধ্যে ব্যবধান হচ্ছে 1। 6 আর 11-এর মধ্যে ব্যবধান হচ্ছে 17। 11 আর 17-এর মধ্যে ব্যবধান হচ্ছে তোমার 6। তো কোনো লাভ হচ্ছে না। কিন্তু এখানে একটা প্যাটার্ন ফলো করছে। সেটা কি? দেখো প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে হচ্ছে তার পরবর্তী সংখ্যা। এই 5 আর 1-এর যোগফল কত? 6। দেখো সেটা পরে বসছে। আবার এই 6 আর 5-এর যোগফল কত? 11। দেখো সেটা পরে বসছে। এই 11 আর 6-এর যোগফল কত? 17। দেখো 17 পরে বসছে। এই 17 আর 11 যোগফল কত? 28। দেখো পরে বসছে। তো এর পরবর্তী সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবো না। এর আগের দুইটা সংখ্যার যোগফল 17 আর 28-এর যোগফল কত হয়েছে? 45। তা পরবর্তী সংখ্যা কত হবে? 45। তো আমাদের পাঠ্য বই একটা কাজ রয়েছে, এই কাজের ম্যাথটা দেখার চেষ্টা করি। দেখো কি বলেছে, ফিবোনাকি সংখ্যা বা ফিবোনাকি সিকোয়েন্স। তো ফিবোনাকি সিকোয়েন্স কি বলে? ফিবোনাকি সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স বা এমন একটা ধারা
যেটা শুরু হয় হচ্ছে 0 এবং 1 থেকে, 0 এবং 1 থেকে, মানে প্রথম দুইটার ফিবোনাকি সিরিজের প্রথম দুইটার সংখ্যা হচ্ছে ফিক্সড 0 আর 1। পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে প্রথম দুইটা সংখ্যার যোগফলের যোগফল। তার মানে হচ্ছে এই 0 আর এই 1 তো ফিক্সড, তো এই পরবর্তী সংখ্যা কি হবে, আগের দুইটার যোগফল 1, তাহলে এটা 1 নিয়ে আসছে। এর পরবর্তী সংখ্যা কত হবে, আগের দুইটার সংখ্যার যোগফল, 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে এই পরবর্তী সংখ্যা কি হবে, 2 আর 1-এর যোগফল 3, তাহলে 3ও পেয়ে গেছি। তো 3-এর পরবর্তী সংখ্যাটা কত হবে, সেটা হচ্ছে তার আগের দুইটা সংখ্যার যোগফল, 3 আর 2-এর যোগফল 5। সেমভাবে 8, 13, 21, 34। তো আমাদেরকে বলেছে যে পরবর্তী 10টা সংখ্যা বের করতে। তো তুমি যদি ফিবোনাকি সিরিজ বের করার এই পদ্ধতিটা জানো যে প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে হচ্ছে তার পরবর্তী সংখ্যা, তাহলে এটার পরবর্তী সংখ্যা 10টা সংখ্যা বের করতে পারবে না। যেমন এই 34 আর 21-এর যোগফল কত হবে, 55। আবার এই 55 আর এই 34-এর যোগফল কত হবে, 89। আবার এই 89 আর 55-এর যোগফল হবে 144। 144 আর 89-এর যোগফল হবে কত, 233। 233 আর 144-এর যোগফল হবে 377। এভাবে বাকি 10টা সংখ্যা তোমরা বের করে ফেলবে, খুবই সহজ। এবং ফিবোনাকি সংখ্যা এই পার্ট থেকে অবশ্যই পরীক্ষায় কোশ্চেন আসে, তো এটা খুব ভালোভাবে শিখতে হবে। অবশ্যই এখানে নিয়ম মনে রাখতে হবে, প্রতিটি সংখ্যা কিভাবে আসতেছে, আগের দুইটা সংখ্যার যোগফল, প্রতিটি সংখ্যা হচ্ছে আগের দুইটা সংখ্যার যোগফল। এখন আমাদের কাছে যদি ক্রমিক কিছু স্বাভাবিক সংখ্যা দেয়া থাকে, ধরো আমাদেরকে সবসময় যে 1 থেকে দেয়া লাগবে এরকম কোনো কথা নেই, মানে একটা সংখ্যা থেকে তার পরবর্তী ক্রমিক স্বাভাবিক কিছু সংখ্যা দেওয়া হচ্ছে। মানে আমরা যদি 10 থেকে শুরু করি, 10 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ক্রমিক সংখ্যা, মাঝখানে কোনো সংখ্যা বাদ যাবে না। এবং ক্রমিক সংখ্যা সবসময় যে 1 থেকে শুরু হওয়া লাগবে এরকম কোনো কথা নেই, এখানে আমরা 1 থেকে নিয়েছি। এরকম স্বাভাবিক কিছু ক্রমিক সংখ্যা দেয়া থাকলে আমরা যদি জানি যে আমাদের কয়টা ক্রমিক সংখ্যা দেয়া রয়েছে, আমরা যদি জানি যে আমাদের কয়টা ক্রমিক সংখ্যা দেয়া রয়েছে, তাহলে আমরা ওই ক্রমিক সংখ্যার যোগফল খুব সহজে বের করে ফেলতে পারবো। বোঝা গিয়েছে? মানে হচ্ছে ধরো আমি তোমাকে 10টা ক্রমিক সংখ্যা দিলাম এবং তোমাকে বলে দিলাম যে তোমার ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটা হচ্ছে এত আর শেষ সংখ্যাটা হচ্ছে এত। যদি এই 3টা জিনিস জানি, আমি তোমাকে কয়টা ক্রমিক সংখ্যা দিয়েছি এবং ওই ক্রমিক সংখ্যাগুলোর প্রথম সংখ্যা কত এবং শেষ সংখ্যা কত, এই জিনিস যদি তোমার জানা থাকে, তাহলে তুমি ওই ক্রমিক সংখ্যার টোটাল যোগফল কত হবে সেটা খুব সহজে বের করতে পারবে। এবং এই সূত্রটা প্রুফ করা যায়, এখানে হচ্ছে এই সূত্রটা প্রুফ করা হয়েছে। দেখো কৌশলটা কি, প্রদত্ত সংখ্যা যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমিক লেখা যোগ করব। মানে হচ্ছে আমি তোমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়েছি, বলেছি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করো। তো এই সবগুলোর যোগফলকে আমি শুরুতে হচ্ছে ক ধরে নিয়েছি, ক, ঠিক আছে। এখন আমার ইচ্ছা হয়েছে আমি হচ্ছে 1 থেকে 10কে যোগ করেছি, এখন 10 থেকে 1কে যোগ করব। 10 থেকে পূর্ববর্তীতে 1 পর্যন্ত লিখেছি এবং এদেরকে যোগ করেছি। তো এদের যোগফলও কত হবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল যদি ক হয়, 10 থেকে 1 পর্যন্ত সংখ্যা বিপরীত ক্রমে লিখলে তাদের যোগফল কি খ হবে, হবে না, কই তো হবে, তো ক। এখন যদি এই দুইটাকে আমরা যোগ করি, এই দুইটাকে যোগ করি, তো এই সাইডে কি আসে দেখো তো, ক আর ক যোগ করলে কত, 2ক। এবং এখানে খুবই সুন্দর একটা প্যাটার্ন সিকোয়েন্স রয়েছে, যেমন দেখো এই 9 আর এই 10 আর এই 1, এই 9 আর 2, এই 8 আর 3, এই 7 আর 4, এই 6 আর 5, এই 5 আর 6, সবগুলোকে যোগ করছি। সবগুলোকে কি করব, যোগ করব। যোগ করলে সব সময় দেখবে আমার 11 আসে। বিশ্বাস না হলে দেখো, এই 10 আর 1-এর যোগফল কত, 11, 9 আর 2-এর যোগফল কত, 11, 8 আর 3-এর যোগফল 11, 7 আর 4-এর যোগফল 11, 6 আর 5-এর যোগফল 11, 5 আর 6-এর যোগফল 11, 7 আর 4-এর যোগফল 11। প্রত্যেকটা যোগফল 11 হয়, প্রত্যেকটা জোড়ার যোগফল হয় হচ্ছে আমার 11। তো এখানে আমরা কয়টা 11 পাবো, কয়টা সংখ্যা নিয়েছিলাম, 1 থেকে 10 পর্যন্ত, 10টা না,
তাহলে আমরা কয়টা 11 পাবো? 10টা 11 পাবো। এখানে টোটাল 10টা 11 পাবো। 10টা 11 পাবো। এই দেখো 10টা 11 পেয়েছি। তো 10টা 11। এখন এই 10টা 11কে আমরা কীভাবে লিখতে পারি? আমার প্রথম সংখ্যা ছিল কত? 1 এবং শেষ সংখ্যা ছিল কত? 10 এবং সংখ্যা কয়টা ছিল? 10টা। তার মানে এখানে আমি একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা স্বাভাবিক সংখ্যার টোটাল যোগফল হবে হচ্ছে তুমি তাদের প্রথম সংখ্যা বসাবা এবং ওই স্বাভাবিক সংখ্যার সিরিজের শেষ সংখ্যা বসাবা, তাদের যোগফল ইন্টু কয়টা ক্রমিক সংখ্যা নিছো, 10টা নিছো না 20টা নিছো না 15টা নিছো, সেই পদ সংখ্যা বসাবো। এই পুরো জিনিসটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে তুমি যোগফল পেয়ে যাও। যেমন দেখো, এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যদি আমরা যোগফল বের করতে চাই, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 10 এবং টোটাল সংখ্যা কয়টা রয়েছে? 10। এদেরকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে টোটাল যোগফল চলে আসবে। সেটা কত? 55। তাহলে তোমরা বাসায় 1 থেকে 20-এর যোগফল কত হবে, সাম কত হবে, সেটা ক্যালকুলেশন করে তোমরা কমেন্টে জানাতে পারো। 1 থেকে 20-এর সাম কত হবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। বিজোড় সংখ্যা বা অড নাম্বারের যোগফল নির্ণয়। আমরা একটু শুরুতেই বলেছিলাম না যে বিজোড় সংখ্যাগুলোর একটা প্যাটার্ন ফলো করে। এখন বিজোড় সংখ্যাগুলোর মধ্যে আমরা আরেকটা প্যাটার্ন দেখব। আমরা যদি যে কোনো পাশাপাশি বিজোড় সংখ্যাগুলোকে যোগ করি, ধরো প্রথম 2টা বিজোড় সংখ্যাকে যোগ করলাম, যেই নাম্বার পাবো, আবার প্রথম 3টা বিজোড় সংখ্যাকে যোগ করলাম, যেই একটা নাম্বার পাবো, আবার প্রথম 4টা বিজোড় সংখ্যাকে যোগ করছি, 1, 3, 5, 7, একটা নাম্বার পাবো, মানে একটা যোগফল পাবো কি না? মানে হচ্ছে আমরা যদি বিজোড় সংখ্যাগুলোকে তাদের সিরিজ আকারে যোগ করতে থাকি, প্রথমে 2টা বিজোড় সংখ্যাকে যোগ করছি, পরে 3টা বিজোড় সংখ্যাকে যোগ করছি, পরে 4টা বিজোড় সংখ্যাকে যোগ করছি, সবসময় যোগ করলে দেখতে পারবো এখানে একটা বর্গ সংখ্যা আসে, এখানে একটা বর্গ নাম্বার আসে। তাহলে এই 4 কার বর্গ সংখ্যা? 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার করলে কত হবে? 9। এখানে কয়টা সংখ্যা নিয়েছিলাম? 4টা। তাহলে এখানে 16 আসছে। 16 কার বর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা 4-এর। এখানে প্রত্যেকটা একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসে। খুবই সুন্দর প্যাটার্ন ফলো করে না এরা? তাহলে আমরা যদি ক্রমান্বয়ে বিজোড় সংখ্যাগুলোকে যোগ করি, যেই কয়টা বিজোড় সংখ্যা, ধরো আমরা n সংখ্যক বিজোড় সংখ্যাকে যোগ করছি, তাহলে এদের যোগফল কী হবে? n স্কোয়ার, মানে হচ্ছে ওই একটা পূর্ণবর্গ সংখ্যা, ওই পূর্ণবর্গ সংখ্যা কত হবে? n স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা দাঁড়া করাতে পারি কি না? প্রতিবার যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তাহলে বিষয়টি একটি জ্যামিতিক প্যাটার্ন আকারে সহজে ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রাকৃতির বক্রের সাহায্যে আমরা এই যোগফলের প্যাটার্নটা লক্ষ্য করি। দেখো, এখানে হচ্ছে 1, তো 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 1-এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 3। এই দেখো 1, 2, 3, এই 3 আর 1 যোগ করলে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি 4। এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? বলো 5। 1, 2, 3, 4, 5। তাহলে দেখো 1 থেকে 5 এই সবগুলোকে যদি আবার যোগ করি, একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7 বা বিজোড় সংখ্যা। তাহলে 7, 1 থেকে 7কে যদি আমরা যোগ করি, এখানেও একটা স্কোয়ার পাচ্ছি, একটা স্কোয়ার শেপ বানানো সম্ভব। এরপরে 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে যোগ করলে একটা স্কোয়ার শেপ বানানো সম্ভব। তার মানে দেখতেছি আমরা যদি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল নিই 1, 3, 5, অবশ্যই বিজোড় সংখ্যা কীভাবে লেখে? 2n - 1 দ্বারা, 2n - 1 দ্বারা, এটা মনে রাখো। বিজোড় সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে 2n - 1 দ্বারা, মানে n-তম বিজোড় সংখ্যা কত হবে? n-তম বিজোড় সংখ্যা হবে হচ্ছে 2n - 1। কেন? n-তম জোড় সংখ্যা হচ্ছে 2n। তাহলে জোড় সংখ্যার থেকে অলওয়েজ এক, বিজোড় সংখ্যা হচ্ছে অলওয়েজ 1 কম থাকে অথবা বেশি থাকতে পারে, আমরা এখানে কম ধরে নেব। তাহলে 2n - 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা এবং 2n হচ্ছে আমার ইভেন জোড় সংখ্যা, n-তম। তাহলে n-তম বিজোড় সংখ্যা কত হবে? 2n - 1। এই সবগুলোকে যদি যোগ করি আমরা কত পাবো?
এন স্কোয়ার। তো খুবই সহজ না? এখন যদি তোমাকে আমি বলি যে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল কত, তুমি জানো যে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল, এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি? এন স্কোয়ার। তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফলের যোগফল কত হবে? 10 স্কোয়ার মানে কত? 100। 100 প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 100। 100 অবশ্যই। এখন দেখো, আমরা কোনো সংখ্যাকে দুইটি বর্গের সামষ্টিক রূপে প্রকাশ করার চেষ্টা করব। মানে হচ্ছে বর্গ আকারে দুইটা সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করব। কিভাবে? দেখো, তোমাকে যদি আমি একটা সংখ্যা দিয়ে দিই এন, কোনো সংখ্যা যদি এন হয়, তাহলে এনকে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। যেমন দেখো এখানে 10কে আমরা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখেছি। কীভাবে? 1 স্কোয়ার করলে কত? 1, 3 স্কোয়ার করলে কত? 3 স্কোয়ার করলে কত? 9। তার 9 আর 1 কত? 10। তো এটা হচ্ছে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে দুইটা বর্গ সংখ্যার আকারে যোগফল আকারে প্রকাশ করা। তো এটাও খুব সহজ। এখন তুমি কি সব সংখ্যাকে দুইটা বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারবে? কথা হচ্ছে না। আমরা সব সংখ্যাকে দুইটা বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারবো না। কোন কোন সংখ্যাগুলোকে পারবো? 1 থেকে 100-র মধ্যে টোটাল 35টা এরকম সংখ্যা রয়েছে যেগুলোকে আমরা দুইটার বর্গ আকারে প্রকাশ করতে পারবো। আবার কোনো কোনো সংখ্যা আছে, এই যে দুইটা বর্গ আকারে প্রকাশ করেছে না, এরকম আর দুইভাবে করা যায়। যেমন এই যেখানে করছে, দেখো 50কে 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলেও 50 হবে, আবার 5 স্কোয়ার করলেও 50 হবে। মানে হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়। কিন্তু দুইভাবে করো, তিনভাবে করো, তুমি 1 থেকে 100-র মধ্যে টোটাল 35টা সংখ্যাকেই শুধুমাত্র যোগফল আকারে প্রকাশ করতে পারবে, সব সংখ্যাকে প্রকাশ করতে পারবে না। এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আসো আমরা ম্যাজিক বর্গ সম্পর্কে শিখব। তোমরা বাসায়, তো ম্যাজিক বর্গ শেখার আগে তোমরা বাসায় এই 8, 10, 13, 50, 65 এদেরকে দুই বর্গ সংখ্যা আকারে প্রকাশ করার চেষ্টা করো। কিভাবে হবে এরা? এখন দেখো ম্যাজিক বর্গ। তো ম্যাজিক বর্গ হচ্ছে ম্যাজিক বর্গের যোগফলের নিয়ম। ম্যাজিক বর্গ আসলে কি? ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ বা এমন একটা বর্গাকার সারণী যেখানে কিছু স্বাভাবিক সংখ্যা থাকবে এবং এমন একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকবে। একটা নির্দিষ্ট বর্গাকার সারণী যেখানে কিছু স্বাভাবিক সংখ্যা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকবে। কী ধরনের প্যাটার্নে সাজানো থাকবে? এমন একটা প্যাটার্নে সাজানো থাকবে যেখানে প্রতিটি সারি বা কলাম বা ডায়াগোনাল বা কর্ণের যোগফল সেম থাকবে। এই দেখো, এটা ধরো একটা ম্যাজিক বর্গ, অবশ্যই বর্গ স্কোয়ার হতে হবে। মানে হচ্ছে 3টা যদি কলাম নাও, 3টাই রো নিতে হবে। তুমি ধরো 3টা রো কলাম নিছো, 3টা কলাম নিছো, 2টা রো নিছো, তাহলে কিন্তু বর্গ হবে না, স্কোয়ার হবে না। স্কোয়ার বানাতে হবে, মানে 3টা নিলে 3টাই নিতে হবে। তো প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা হচ্ছে সংখ্যা বসাবো, কিছু স্বাভাবিক সংখ্যা বসাবো, এমনভাবে বসাবো যেন তাদের কর্ণ বরাবর যোগ করো, প্রতিটি সারি বরাবর যোগ করো, আর কলাম বরাবর যোগ করো। প্রত্যেক সারি বা কলামের যোগফল সেম হবে এবং প্রত্যেকটা ডায়াগোনালের যোগফলও সেম হবে। এখন কত স্কোয়ারের ম্যাজিক বর্গের যোগফল কত হবে সেটা বের করার একটা সহজ সূত্র রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক সাম নির্ণয়ের সূত্র। দেখো, আমাদের যদি 3x3 অর্ডারের ম্যাজিক বর্গ থাকে, 3x3 অর্ডারে, কত অর্ডারের? এখানে 3 অর্ডারের। তো 3 অর্ডারের ম্যাজিক বর্গের যোগফল কত হবে সেটা বের করার সূত্র হচ্ছে m = n × n² + 1/2। এখানে n দিয়ে বোঝাচ্ছে বর্গের এক পাশে মোট কয়টা সংখ্যা আছে। খুবই সহজভাবে মনে রাখার হচ্ছে এটা কত অর্ডারের। এটা যদি 3 অর্ডারের হয়, n এর ভ্যালু 3 বসাবা, 4x4 হলে n এর ভ্যালু 4 বসাবা, 5 অর্ডারের হলে n এর ভ্যালু 5 বসাবো। তাহলে n × n² + 1/2 এই সূত্রের মধ্যে যখন বসাই দেব, আমরা ওই ম্যাজিক বর্গের যোগফল কত হবে খুব সহজে বের করতে পারবো। এখন এখানে m কি আসবে? ওই যে একটা সারি অথবা একটা কলাম অথবা একটা কর্ণের যোগফল কত হবে, সবসময় কত সেম থাকতে পারে, ওইটা বের করতে পারবো।
কিন্তু কথা হচ্ছে এই নাম্বারটা ফিক্সড, এই এম এর ভ্যালু যত আসবে তত হচ্ছে ফিক্সড। এখন যদি তুমি চাও যে তুমি একটা ম্যাজিক বর্গ বানাবা যেখানে হচ্ছে 3x3 অর্ডারের, যেখানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এখানে 9টা ঘরই আছে, ক্রমিক 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাবা এবং তুমি ইচ্ছা মতো তার বসাতে পারবে না, একটা প্যাটার্নে বসাবা। বসিয়ে তাদের প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের যোগফল সেম রাখতে চাও, সেম রাখবা। তুমি 15 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি সেম বানাতে পারবা না। মানে তুমি যদি চাও যে এই প্রত্যেকটা সারি আর প্রত্যেকটা কলামের যোগফল 10 করে আসবে, এটা কোনোদিনও সম্ভব না। এই পূর্ণ নাম্বারটা হচ্ছে ফিক্সড। তুমি এই পূর্ণ নাম্বারটা কত, তাহলে ফিক্সড। প্রত্যেকটা ম্যাজিক স্কোয়ার বক্সের জন্য তার যোগফল হচ্ছে ফিক্সড, তার সারি এবং কলামের যোগফল হচ্ছে ফিক্সড। হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু ক্রমান্বয়ে বসাতে হবে, মানে 1 থেকে বসাতে হবে। তুমি যদি 5 থেকে বসানো শুরু করো তাহলে ফিক্স না। 1 থেকে যেই কয়টা ঘর থাকবে সেই ঘর সংখ্যক সংখ্যাকে তুমি বসাবো। যেমন এখানে 9টা ঘর আছে, তো আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এখানে বসাবো। এখন ম্যাজিক বর্গ বানানোর জন্য যেভাবেই বসাও না কেন, যোগফল 15 ব্যতীত অন্য কোনোভাবে তুমি মিলাতে পারবা না। তুমি যদি চাও যে একটা ম্যাজিক বর্গ বানাবা 3x3 অর্ডারের, যেখানে যোগফল হবে হচ্ছে আমার 12, এটা কোনো দিনও সম্ভব না। তার মানে এই যোগফলটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা ম্যাজিক বর্গের কত অর্ডারের ম্যাজিক বর্গের কোনো একটা সারি বা কলমে বা কর্ণের যোগফল কত হবে সেটা বের করার সূত্র শিখে ফেলেছি। সেটা কত, m = n × n² + 1 / 2, n × n² + 1 / 2। এখন আসো আমরা আমাদের ম্যাজিক বর্গ সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে বিজোড় ক্রমে, মানে হচ্ছে 3x3 হতে পারে, 5x5 হতে পারে। আরেকটা হচ্ছে জোড় ক্রমে যদি থাকে, যেমন 2x2 থাকতে পারে, 4x4 থাকতে পারে, 6x6 থাকতে পারে। তো জোড় এবং বিজোড় ক্রমের জন্য ম্যাজিক বর্গ তৈরি করার পদ্ধতিটা আলাদা আলাদা। অনেকে অনেক পদ্ধতিতে শেখায়, সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। কি করতে হবে যদি বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ থাকে? এই রুলসগুলো আপাতত দেখো, আমরা যখন একটা এক্সাম্পল করব তাহলে এই রুলসের সাথে মিলিয়ে আর তারপরে আরও দেখব কি বলেছে। রুলসগুলো প্রথমে একটু পড়ি। প্রথম সারির মধ্যবর্তী ঘরে 1 বসাতে হবে। কোনো ঘরের সংখ্যা বসানোর পর সেই ঘর থেকে উপরের ডান দিকে 45 কোণে অগ্রসর হতে হবে। নির্দেশিত ঘরটি ফাঁকা থাকলে পরবর্তী সংখ্যাটি সেই ঘরে বসতে হবে। উপর দিকে গেলে যদি ছকের বাইরে চলে যায় তবে একই সারির সর্বনিম্ন ঘরে এসে সংখ্যা বসাতে হবে। ডান দিকে গেলে যদি ছকের বাইরে চলে যায় তবে একই কলামের সর্ববামের ঘরে এসে সংখ্যা বসাতে হবে। পার্ট 2 শেষ হয়নি, এটা হচ্ছে 6 নাম্বার। কি, একই সাথে অপর ও ডান উভয় দিকে ছকের বাইরে চলে গেলে উক্ত ঘরের নিচের ঘরে সংখ্যা বসাতে হবে। যদি নির্দেশিত ঘরটি পূর্বেই কোনো সংখ্যা দ্বারা পূর্ণ থাকে তবে সর্বশেষ বসানো সংখ্যা ঠিক নিচের ঘরে পরবর্তী সংখ্যায় বসাতে হবে। একই নিয়ম অনুসরণ করে 1 থেকে n² পর্যন্ত সব সংখ্যা বসাতে হবে। তো আমরা দেখো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে এই রুলসগুলো খুব সহজে হয়ে যাবে। দেখো তো প্রথম রুলস আমাকে কি বলেছিল, প্রথম সারির মধ্যবর্তী ঘরে 1 বসাতে হবে, অবশ্যই বিজোড় ক্রমিক হতে হবে। তাহলে দেখো আমি একটি বিজোড় ক্রমিক ম্যাজিক বর্গ নিয়েছি 7x7। এখানে 7টা রো রয়েছে, এরকম 7টা রো রয়েছে এবং এদিকেও 7টা কলাম রয়েছে। তো 7x7 অবশ্যই বিজোড় অর্ডারের হলে কি করতে হবে, প্রথম কলামে যেটা, এটা হচ্ছে প্রথম কলাম। তো প্রথম কলামের একদম মাঝে 1 বসাতে হবে। ঠিক আছে, মাঝে 1 বসে দিয়েছি। এবং এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি তীর চিহ্ন কল্পনা করতে হবে। একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি তীর চিহ্ন কল্পনা করছি এবং এই তীর চিহ্ন দিয়ে আমি এই স্থানে পৌঁছে গেছি। মানে আমি কল্পনা করে নেব যে আমি এই স্থানে এখন কোনো একটা সংখ্যা বসাতে হবে। এখন এই স্থানে কি কোনো ঘর রয়েছে? কোনো ঘর নাই। না থাকলে ডানে বামে এবং উপরে নিচে দেখতে হবে। দেখো ডানে বামেও কি কোনো ঘর আছে? নাই। উপরেও কোনো ঘর নাই, নিচে, এবং নিচের ঘরে একদম লাস্টে বসাতে হবে 2nd নাম্বার। তাহলে এখানে যদি 1 হয় এখানে কত হবে, 2। সেমভাবে এই ঘর থেকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি তীর চিহ্ন কল্পনা করতে হবে। তো তীর চিহ্ন দ্বারা আমি এখানে পৌঁছে গিয়েছি এই ঘরে। তো এই ঘরে এর পরবর্তী সংখ্যাটা বসবে, কত বসবে সেটা 3।
সেমভাবে এই তীর চিহ্ন দিয়ে পৌঁছে গিয়েছি এই ঘরে, তাহলে এখানে কত বসবে 4। এখন দেখো এই তীর আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তীর চিহ্ন কল্পনা করব, এই ঘরে পৌঁছে গিয়েছি। এখানে কি উপরে নিচে কোনো ঘর আছে? নাই। ডানে কোনো ঘর আছে? নাই। বামে ঘর আছে। বামের ঘরের একদম শেষে, সর্বশেষে আমার পরবর্তী সংখ্যাটা বসবে, সেটা হচ্ছে কত 5 বা 5। তাহলে এখানে কত বসবে? তোমরা যদি এতক্ষণ বুঝে যাও তাহলে এখানে কত বসাবো 6। এখানে কত বসবে 7। এখন দেখো আমরা তীর চিহ্ন দিয়েছি, এই ঘরে পৌঁছে গেছি। দেখো এই ঘর অলরেডি ফিল আপ, এই ঘর অলরেডি একটা সংখ্যা দিয়ে ফিল আপ। রুলসের মধ্যে বলা ছিল যদি কোনো ঘর ফিল আপ পেয়ে যায় তাহলে তার ওই ঘরের নিচের ঘরটির সংখ্যা বসাতে হবে। ফিল আপ হলে 7, তাহলে এই ঘরের নিচের ঘরে, তো এই ঘরের নিচে কে আছে? এই ঘরের 8 বসাবো, 8। তাহলে এখানে কত হবে বলো তো 9। এখানে কত হবে 10। তারপর আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তীর চিহ্ন নিব, এইখানে পৌঁছে গিয়েছি। এখানে কোনো ঘর আছে? নাই। ডানে বামে কোনো ঘর আছে? নাই। উপরের নিচে ঘর আছে? উপরে তো ঘর না, নিচে ঘর আছে। নিচের ঘরে একদম শেষে কত বসবে 11। তাহলে এখানে 12। তো আমি এখানে পৌঁছে গিয়েছি তীর চিহ্নের মাধ্যমে। দেখো উপরে নিচে ঘর নাই, সর্ব ডানে বামে, তাহলে এখানে কত বসবে 13। এখানে বসবে 14। তীর চিহ্নের মাধ্যমে এই ঘরে যখন পৌঁছে গিয়েছি, এই ঘর অলরেডি ফিল আপ, ফিল আপ থাকলে তার নিচে বসাতে হবে 14 নিচে, তাহলে কত বসবে 15। এখানে 16। এখানে কত বসবে তাহলে 17। সেমভাবে এখানে কত বসবে 18, দুঃখিত, এবং এখানে বসবে হচ্ছে 19। তো আবার তীর চিহ্নকে নিয়ে আসতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে পৌঁছে গিয়েছি, তো এইখানে পৌঁছে যাওয়ার পরেও এখানে ডানে বামে ঘর নেই, উপরে ঘর নেই, নিচে একদম লাস্টে ঘর রয়েছে। এই দেখো একদম এই রোড একদম লাস্টে চলে আসতে হবে। এখানে কত বসবে 20। তো এখানে আবার তীর চিহ্ন, এখানে পৌঁছে গিয়েছি একদম লাস্টে, এখানে কত বসবে 21। এখানে অলরেডি ফিল আপ, তাহলে নিচে বসবে 22। এখানে কত বসবে 23, 24। 23 24 কীভাবে বসেছে বুঝতে পারছো? 25, 26, 27, 28। দেখো আরেকটা রুলসের মধ্যে বলা ছিল, এখানে পৌঁছে গিয়েছি। এখানে দেখো কি সমস্যা, ডানেও ঘর নাই, বামেও ঘর নাই, উপরেও ঘর নাই, নিচেও ঘর নাই। এরকম কেসেও আমরা এটার নিচে বসা দিব, তাহলে 28-এর নিচে কত বসবে আমার 29। এবং 29-এর না 45 ডিগ্রি তীর চিহ্ন দিলে এখানে চলে আসছি, এটার একদম লাস্টে কত বসবে 30। এখানে চলে গেছি, এখানে কত বসাবো 31। 31 হলে এটা 32, এটা 33, এটা 34, এটা 35। এটা তো অলরেডি ফিল আপ, তাহলে নিচে বসবে কত 36, এটা 37। এখানে আসছি, উপরে নিচে ঘর নাই, সর্ব বামে, তাহলে হচ্ছে 38, 39। এখানে চলে গিয়েছি, এখানে ডানে বামে ঘর নাই একদম, এখানে কত বসবে 40। খুবই সহজ। এখানে 41, এখানে 42। এখানে অলরেডি ফিল আপ, তাহলে 42-এর নিচে বসাতে হবে 43, 44, 45 এবং 45 ডিগ্রি তীর চিহ্ন, তাহলে এখানে চলে এসেছি। এখানে কোনো ঘর আছে? নাই একদম, তাহলে এখানে যেতে হবে। 45-এর পরবর্তী কত 46, তাহলে এখানে 47, এখানে 48,
এবং এখানে চলে আসছে তীর চিহ্নের মাধ্যমে, ডানে বামে ঘর নেই, উপরে ঘর নেই, নিচে একদম লাস্টে কত হবে 49। দেখো আমার ম্যাজিক বর্গ শেষ, আমার ম্যাজিক বর্গ বানানো শেষ। আমার খুবই সহজে এই তীর চিহ্ন নিয়ম অনুসারে আমরা ম্যাজিক বর্গ বানিয়ে ফেলেছি, ম্যাজিক বর্গ বানিয়ে ফেলেছি, খুবই সহজ। তোমরা বাসায়, আমি তো এখানে 7x7 অর্ডারের করে দিয়েছি, তোমরা বাসায় 9x9 অর্ডারের একটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেখবে নিজেরা মিলাতে পারো কিনা। অবশ্যই এই রুলসটাই ফলো করতে হবে। যে কোনো বেজোড় সংখ্যা দেখ না কেন এখন পরীক্ষায়, তোমরা সহজে ওই এক বেজোড় সংখ্যা, ওই অর্ডারের বেজোড়। এখন আসো, যদি জোড় সংখ্যার ক্ষেত্রে ম্যাজিক বর্গ থাকে তাহলে আমরা কিভাবে সেটা সলভ করব, বা কিভাবে একটি ম্যাজিক বর্গ বানাবো জোড় সংখ্যার ক্ষেত্রে। যদি 4x4 থাকে, 6x6 থাকে, 8x8 অর্ডারের ম্যাজিক বর্গ থাকে, তাহলে আমরা ম্যাজিক বর্গর কোন ঘরে কোন সংখ্যাটা বসবে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। দেখো কি করতে হবে, বর্গটিকে প্রথমে 4টি সমান অংশে ভাগ করে কর্ণ বরাবর দাগ দিতে হবে। প্রথম রুলসটা শুধুমাত্র যদি 4x4 অর্ডারের থেকে বড় হয় তাহলে ইউজ করতে হবে। যদি তোমার 4x4 অর্ডার থাকে তাহলে তোমাকে 4টা সমান ভাগে ভাগ করা লাগবে না। যেমন এখানে 4x4 অর্ডার আছে, এখানে তোমার 4টা সমান ভাগে ভাগ করার দরকার পড়বে না। যদি 4-এর থেকে বড় হয়, যেমন 6x6 অর্ডার থাকে, তাহলে তুমি বর্গটাকে 4টা সমান ভাগে আমরা ভাগ করে নিব, অথবা 8x8 থাকলে আমরা 4টা সমান ভাগে ভাগ করে নিব। দ্বিতীয় রুলস কি বলে, প্রথম ঘর থেকে ধারাবাহিকভাবে সংখ্যা বসাতে শুরু করতে হবে, তবে যে ঘরগুলোতে দাগ আছে সেগুলোতে সংখ্যা বসাতে হবে। দেখো কি বলেছে, আমরা কর্ণ বরাবর দাগ দিয়ে নিয়েছি, এরপরে যেই উপর থেকে এখান থেকে শুরু করব, যেই ঘরগুলোতে আমার দাগ পড়েছে সেগুলোতে সংখ্যা বসাবো কিভাবে, ধারাবাহিকভাবে। এটা যদি 1 হয়, এই 2 এখানে বসবে না, 3 এখানে বসবে না, এখানে 4 বসবে, এখানে 5 বসবে না, 6 এখানে বসবে। যেই ঘরগুলোতে দাগ পড়েছে এখানে 7 বসবে, 8 বসবে না, 9 বসবে না, এখানে 10 বসবে, ধারাবাহিকভাবে বসাতে থাকবো। তারপর কি করতে হবে, একদম যখন শেষে চলে যাব, তো শেষে যাওয়ার পরে 3 নম্বর রুলস কি বলেছে, শেষ ঘর পর্যন্ত পৌঁছানোর পর উল্টো দিক থেকে সংখ্যা বসাতে হবে, এবং এবার শুধু যে ঘরগুলোতে দাগ নেই সে ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে। তাহলে একদম যখন শেষ ঘরে আমরা পৌঁছে যাব, তো উল্টো দিক থেকে আবার সংখ্যা বসানো শুরু করব। এখন কোন ঘরগুলোতে বসাবো, যে ঘরগুলোতে দাগ দেওয়া নাই। যেমন এখানে যদি ধারাবাহিকভাবে আমরা বসাই, এখানে তো 1 বসার কথা, কিন্তু 1 বসবে বসবে না, তাহলে এখানে 2 বসবে, 3 বসবে, এখানে 4 বসবে না, 5 বসবে, 6 7 বসবে না, 8 বসবে, 9 বসবে, এভাবে। তো আসো একটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আসো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা জোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করি। তো আমি এখানে 8x8 অর্ডারের ম্যাজিক বর্গ নিয়েছি। তো প্রথম কন্ডিশন কী ছিল, প্রথম রুলস, যে আমাকে যদি 4-এর থেকে বড় কোনো ম্যাজিক বর্গ দেয় জোড়, তাহলে আমি প্রথমে হচ্ছে এটাকে 4টা ভাগে পার্ট করে ফেলবো। তো 4টা ভাগে পার্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইখানে 8কে যদি 4 ভাগে ভাগ করতে চাই, তাহলে এই সাইডে দুইটা থাকবে, এই সাইডে 2টা থাকবে, তাহলে একদম মাঝ বরাবর 2টা দাগ দিয়ে দিব। দেখো বক্সগুলো 4টা পার্টে ভাগ হয়ে গেছে সুন্দরভাবে, এবং প্রত্যেকটা বক্সকে আবার কর্ণ বরাবর ভাগ মানে হচ্ছে দাগ দিব। এখন কর্ণ বরাবর আমরা একটা দাগ দিব, কর্ণ বরাবর দাগ দিব। তাহলে আসো প্রত্যেকটাকে কর্ণ বরাবর যদি দাগ দিই, কর্ণ বরাবর দাগ দিব। তো এখানেও কর্ণ বরাবর দাগ দিতে হবে, কর্ণ বরাবর দাগ দিয়ে দিব। আর একটা বাকি, প্রত্যেকটা বক্সকে কর্ণ বরাবর দাগ দিয়ে দিব। তো দেখো প্রথম রুলস অনুযায়ী আমরা বক্সগুলোকে 4টা পার্টে ভাগ করে ফেলেছি এবং প্রত্যেকটা পার্টের 2টা কর্ণ বরাবর দাগ দিয়ে দিয়েছি। সেকেন্ড রুলস কী ছিল, সেকেন্ড রুলস বলে আমরা এখান থেকে শুরু করব, যাত্রা শুরু করব, ক্রমিক সংখ্যা নাম্বারগুলোকে বসাতে বসাতে যাত্রা শুরু করব। কিভাবে বসাবো, যেই ঘরগুলোতে দাগ পড়েছে সেই ঘরগুলোতে নাম্বার বসাবো, বাকি ঘরগুলোতে নাম্বার বসাবো না। সহজ কথা। তাহলে দেখো এই ঘরে কি আমার দাগ পড়েছে, মানে কর্ণ যে 2টা কর্ণ যে দাগ দিয়েছে দাগ পড়েছে না, তাহলে এখানে কত বসবে 1।
এখানে কি 2 বসাবো? বসাবো না, এখানে তো দাগ পড়ে নাই, এখানেও দাগ পড়ে নাই, তাহলে 2 3 বসাবে না। কত বসবে এখানে? 2 3, এখানে 4 বসবে। ক্রমিক অনুযায়ী বসাতে হবে অবশ্যই। 4, এখানে 5 বসবে, এখানে 5 6 7 8 বসবে, 9 বসবে না, 10 বসবে, এখানে 11 বসবে, 12 13 14 বসবে, 15 বসবে, 16 বসবে না, 17 বসবে না, 18 বসবে। তো এখানে কত হবে? 19, 20 বসবে না, 21 বসবে না, 22, 23, 24 বসবে না, 25 বসবে, যেখানে দাগ রয়েছে সেই ঘরগুলোতে বসাতে হবে। তাহলে 26 বসবে না, 27, 28, এটা হবে কত? 29, 30 31, এটা হবে 32, 33, 34 35 36, 37, 38 39 40, 41 বসবে না, 42, 43, 44 45 46, 47, 48 49 50, 51, 52 53 54, 55, 56 57, 58 59 60, 61, 62 63 এবং লাস্ট নাম্বার 64। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি চারটা এই 8x8 অর্ডারের ম্যাজিক বর্গকে চারটা পার্টে ভাগ করে ফেলেছি, কর্ণ বরাবর দাগ দিয়েছি এবং যে উপর থেকে যাত্রা শুরু করেছি ক্রমিক সংখ্যা নাম্বার অনুযায়ী বসাতে বসাতে যাত্রাটাকে আমার এগিয়ে নিয়েছি এবং যেসব ঘরে আমার দাগ পড়েছে মানে হচ্ছে কর্ণগয়ের দাগ পড়েছে সেসব ঘরে হচ্ছে আমি ফার্স্টে নাম্বারিং করে ফেলছি। তাহলে ওই নাম্বারগুলো হচ্ছে ফিক্সড। সেকেন্ড স্টেপ হচ্ছে এখন নিচ থেকে যাত্রা শুরু করতে হবে, নিচ থেকে যাত্রা শুরু করতে হবে, নিচ থেকে। এই দেখো এইখান থেকে যাত্রা শুরু করবো এখন আমরা। এখান থেকে কোন কোন বক্সে যাত্রা শুরু করব? যেই বক্সগুলো ফাঁকা রয়েছে সেখানে ক্রমিক সংখ্যাগুলো বসাতে থাকবো। তাহলে দেখো এখানে এটা তো বসে গিয়েছে অলরেডি, তাহলে এখানে 1 বসলে এখানে কত বসবে? 2, এখানে 3 4 5 6, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, যেই ঘরগুলো ফাঁকা রয়েছে সেখানে বসাবো 17 18 19 20 21, 21 হলে এটা 22 23, এটা 24, 24 হলে এটা 25, এটা 26, 26 হলে এটা 27, 28 29 30, 30 8 27 28 29 30, হ্যাঁ 31 32 33, 31 32 33, সরি 32 এখানে 33, এখানে 34 হবে, সরি দুঃখিত, 34 31 32 33 34 35 36 37 38 39 40, না সরি 39 41 42 43 44 45 46 বসবে না, 47 বসবে না, 48
49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 অ্যান্ড আমার একটাই সংখ্যা বাকি, সেটা হচ্ছে 64, যেটা এখানে বসবে না কারণ এখানে অলরেডি 1 বসে রয়েছে, তো এখানে 64 বসবে না। দেখো আমার 8 অর্ডারের ম্যাজিক বর্গ বানানো শেষ। 8 অর্ডারের ম্যাজিক বর্গ বানানো শেষ। আমি আরেকবার রিপ্যাক করতেছি, কি করব যদি জোড় থাকে, জোড় যদি 4-এর বেশি থাকে, 4-এর বেশি অর্ডার থাকে, আমরা 4টা পার্টে ভাগ করে ফেলবো। কর্ণ বরাবর দাগ দিয়ে দিব, এই যে কর্ণ বরাবর দাগ দিয়ে দিব। উপর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী বসাতে থাকবো, যেগুলোতে হচ্ছে দাগ পড়েছে 1, 4, 5, হ্যাঁ এভাবে বসাতে থাকবো। সেমভাবে নিচ থেকেও বসাতে থাকবো যেগুলোতে দাগ পড়ে নাই, যেমন 1 বসবে না, এখানে 2 বসবে, 3 বসবে। তাহলে দেখবে আমার জোড়ের ম্যাজিক বর্গ বানানো শেষ। তাহলে আমরা একটু আগে বিজোড়ের ম্যাজিক বর্গ বানানো শিখেছি, এখন আমরা জোড়ের ম্যাজিক বর্গ বানানো শিখলাম। তাহলে আমাদের ম্যাজিক বর্গ শেষ। এরপরে কি রয়েছে? সংখ্যা নিয়ে খেলা। তাহলে দেখো সংখ্যা নিয়ে এই কী ম্যাথ আছে, সংখ্যা নিয়ে কীভাবে খেলা যায়। দুইটি সংখ্যা যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা দুটাকে যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে? তুমি যে কোনো 2 অঙ্কের সংখ্যা নিবা। তো আমি এখানে ধরি 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 23, 2 এবং 3, 23। তো 2 অঙ্কের সংখ্যাকে আমি এখন উল্টে দিব, মানে হচ্ছে 3কে এখন আগে লিখবো, 2কে পরে লিখবো। তাহলে কত হয়েছে? 23 উল্টে 32 হয়ে যাবে। এই দুইটাকে যদি আমরা যোগ করি, যেই যোগফল পাবো ওই যোগফলটা অলওয়েজ 11 দিয়ে ভাগ হবে। অলওয়েজ 11 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে ভাগশেষ 0 হবে, মানে 11 দিয়ে বিভাজ্য। তুমি চাইলে যে কোনো 2টি সংখ্যা দিবা, ওই 2টা সংখ্যাকে অঙ্ক বদলে দিবা, বদলে দিয়ে ওই 2টাকে যোগ করবা আগের সংখ্যার সাথে, একটা রেজাল্ট পাবা। দেখবা ওইটা অলওয়েজ 11 দ্বারা ভাগ করা যায়। তার মানে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যা দুটির অঙ্ক স্থান বদল করে দেখবে প্রাপ্ত 2টি সংখ্যার সাথে আগের 2টি সংখ্যা যোগ করো। যোগ করছি এবং প্রত্যেকটা যোগফল অলওয়েজ 11 দ্বারা বিভাজ্য, ভাগশেষ কত হবে? 0 হবে। আবার দেখো আমরা যদি যে কোনো 2টা অঙ্ক সংখ্যা নেই, আবারও যদি তাদের স্থান পরিবর্তন করি, এখন হচ্ছে বিয়োগ করবো, আগে হচ্ছে যোগ করেছিলাম। বিয়োগ করলে কি ঘটে দেখো, যখন বিয়োগ করেছি একটা বিয়োগফল পাবো, ওই বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। ওই বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কি 9 দ্বারা বিভাজ্য এবং ভাগশেষ কত হবে? 0। এখন আমরা 3 অঙ্কের সংখ্যা নিব। 3 অঙ্কের সংখ্যা যখন নিব তখন হচ্ছে ভাগ করব। দেখবো এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। কি করব? 3 অঙ্কের সংখ্যাকে উল্টে দিয়েছি। যেমন আমি এখানে 532 নিয়েছি, তো 532কে উল্টায় দিলে কত হবে? 2 সামনে আসবে, 3 তো মাঝেই, 5 একদম লাস্টে যাবে, 235 হবে। এদের একটা ডিফারেন্স বের করব, মানে হচ্ছে আগে যত ধরেছিলাম এখন উল্টে দিলে যে সংখ্যা রয়েছে সেদেরকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 257। এই বিয়োগফল সর্বদা 99 দ্বারা বিভাজ্য। এই বিয়োগফল সর্বদা 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো, এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করো, বিয়োগফল সর্বদা 99 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখবে ভাগশেষ সর্বদা কত হয়? 0 হয়, মানে 99 দ্বারা বিভাজ্য। এখন আমরা একটা ধারা সম্পর্কে শিখব। সেই ধারার নাম হচ্ছে সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিকোয়েন্স। অ্যারিথমেটিক সিকোয়েন্স বলতে কি বোঝায়? একটা ম্যাথমেটিক্যাল সিকোয়েন্স, মানে একটা নাম্বার সিকোয়েন্স, যেই নাম্বারগুলোর ডিফারেন্স সর্বদা সেম থাকবে। মানে যেই নাম্বারগুলোর ডিফারেন্স সর্বদা কি থাকবে? সেম থাকবে। আমরা এই ম্যাথটা দ্বারা আসলে বোঝার চেষ্টা করি। দেখো এইটা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স। আমাকে কোশ্চেনে যদি এরকম একটা ধারা দিয়ে দেয়, বলে যে এর পরবর্তী সংখ্যা কত হবে, বা এর প্রথম 10টা পদের যোগফল কত হবে, এই ধরনের বের করো। যদি ওই ধারাটা অ্যারিথমেটিক ধারা হয় তাহলে আমরা খুব সহজে
রুলসের মাধ্যমে এদের পরবর্তী সংখ্যা কত হবে বা প্রথম 10টা পদের যোগফল কত হবে সেটা বের করতে পারবো। তো অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর ধারা কাকে বলে? যদি কোনো ধারায় পার্থক্য বা ডিফারেন্স সর্বদা একই থাকে তাহলে তাকে কি বলবো? অ্যারিথমেটিক সিকোয়েন্স বলবো। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 3, পরবর্তী সংখ্যা 5, পরবর্তী সংখ্যা 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11। এখানে একটা 9 বেশি আসছে হয়তো, 9, তারপরে হচ্ছে 11। দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? 2 করে। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? 2 করে। এই 9 হবে না, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 করে। তার মানে প্রত্যেকটা ডিফারেন্স সমান। তো ডিফারেন্স যদি সমান থাকে এরকম ধারাকে আমরা কি বলবো? প্যাটার্নকে আমরা কি বলবো? মানে হচ্ছে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিকোয়েন্স। তো এটা একটা সমান্তর ধারা, এটা প্রথমে আমরা বুঝে গিয়েছি। তো সমান্তর ধারার আমরা যদি বীজগাণিতিক রাশি বা জেনারেল ফর্ম নির্ণয় করতে চাই, আমাদেরকে পরীক্ষার হলে এরকম একটা ধারা দিবে বা এরকম একটা প্যাটার্ন দিয়ে দিবে, বলবে যে এই প্যাটার্নের জেনারেল ফর্ম নিয়ে আসো। মানে জেনারেল ফর্ম নিয়ে আসো মানে আমি জেনারেল ফর্ম বলতে আসলে কী বোঝায় বা সাধারণ পদ বলতে কী বোঝায় বা এই যে বীজগাণিতিক রাশি বলতে বা জেনারেল টার্ম বলতে আসলে কী বোঝায়? জেনারেল টার্ম বলতে বোঝায় এনতম পদকে আমরা সাধারণত জেনারেল টার্ম বলি। মানে এই ধারার এনতম পদ কত হবে সেটা বের করার যে রুলস বা সূত্র বা যেটা বের করার যে বীজগণিতিক রাশি, সেটাই হচ্ছে এই সাধারণ সমীকরণ বা সাধারণ পদ, এই ধারার সাধারণ পদ। তো সাধারণ পদ বের করার খুবই সহজ একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ এনকে আমরা যদি এনতম পদ বা বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করি, এ এনকে আমরা কি বীজগাণিতিক রাশিকে কী দ্বারা প্রকাশ করব? এ এন বা এনতম পদ। ওই এনতম পদকে হচ্ছে বীজগাণিতিক রাশি বলে। এটা বের করার সূত্র হচ্ছে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে এন হচ্ছে পদ সংখ্যা, কয়টা পদ থাকবে, এবং ডি হচ্ছে সাধারণ অন্তর, পদগুলোর মধ্যে পার্থক্য কত। আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা তোমাকে যদি কোশ্চেন করি যে এই ধারা থেকে বীজগাণিতিক সাধারণ রাশি বের করো, সাধারণ বীজগাণিতিক রাশি বের করো, তো বীজগাণিতিক রাশি বের করার জন্য আমাকে 3টা জিনিস জানা থাকা লাগবে। যদি সেটা সমান্তর ধারা হয় তাহলে তাদের প্রথম পদ জানা থাকলে, প্রথম পদ জানি 3, প্রথম পদকে হচ্ছে এই দ্বারা প্রকাশ করে। প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স জানা থাকা লাগবে, প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স জানি 2, প্রত্যেকটা পদের পার্থক্যকে হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিফারেন্স হচ্ছে 2। এবং এখানে এন হচ্ছে পদ সংখ্যা, তো এন হচ্ছে পদ সংখ্যা, এন পদ সংখ্যাকে আমরা এন দ্বারা ডিফাইন করি। তাহলে এটা জেনারেল ফর্ম হবে হচ্ছে এ এন টু দি ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যদি এইটার এখানে এ কত, এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ 3, এন হচ্ছে এন মানে পদ সংখ্যা কততম পদ বা সেটা, -1 ইন্টু ডি হচ্ছে অন্তর, তা অন্তর হচ্ছে 2। ক্যালকুলেশন করেছি, এখানে 2 যদি গুণ হয় 2n আর 2 হবে, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এই ধারার জেনারেল ফর্ম বা বীজগাণিতিক রাশি, সাধারণ বীজগাণিতিক রাশি কত? 2n প্লাস 1। এই 2n প্লাস 1 দিয়ে আসলে কি বোঝায়? 2n প্লাস 1 দিয়ে বোঝায় n এর কততম ভ্যালু, nতম ভ্যালুর কত হবে সেটা সহজে নির্ণয় করা যায়। 2n প্লাস 1 দিয়ে nতম ভ্যালু কত হবে সেটা নির্ণয় করা যায়। যেমন ধরো এইটার পরবর্তী পদ কত হবে, তো আমাকে দেখতে হবে পরবর্তী পদটা কত নাম্বার পদ, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার পদ, 7তম পদ। তো 7তম পদ কত হবে সেটা আমি এই জেনারেল ফর্ম দিয়ে বের করতে পারবো। আমি যদি এই রুলসের মধ্যে এন এর ভ্যালু 7 বসিয়ে দিই তাহলে 7তম পদ কত হবে সেটা আমরা জানবো। তাহলে 2 ইন্টু 7 মানে 7, 2 ইন্টু 7 প্লাস 1, 7 2 14 আর 1 15। তাহলে এখানে কত বসবে? 15। এখানে কত বসবে? হ্যাঁ 15। 1 2 3 4 5, সরি এটা তো 6 নাম্বার পদ, সরি দুঃখিত, এটা হচ্ছে 6 নাম্বার পদ। তো 6 নাম্বার পদ কত হবে সেটা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে।
এটা তো 6 নাম্বার পদ, এটা 6 না, এটা তো বাদ, এটা 2 বার আসছে, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার পদ। 6 নাম্বার পদ কত হবে সেটা বের করতে পারবো কীভাবে? এই সূত্রের মাধ্যমে 2 × 6 + 1, 6 দুগুণা কত? 12, 12 আর 1 13, তাহলে এখানে কত বসবে? 13। এই দেখো 13 আর 11 ডিফারেন্স কত? 2। তো এটা তো আমরা খুব সহজ, এখন তুমি বলবা এটা তো আমরা এখান থেকে সহজেই বের করতে পারতাম যে 11 পরবর্তী রাশি কত হবে, পরবর্তী পদ কত হবে? 13, কারণ প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 2। কথা হচ্ছে তোমাকে পরীক্ষায় বলবে এরকম একটা ধারা দিবে, এরকম ডট 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 দেওয়া থাকবে, তোমাকে বলবে এই ধারার 100তম পদ নির্ণয় করো। তো তুমি কি এরকম 100টা পদ এভাবে লিখবা? 100টা পদ এভাবে লিখবা? লেখা তো অনেক মানে কষ্টসাধ্য বিষয়। 100টা পদ তো আমরা লিখব না। আমরা কি করব? এই সাধারণ রাশির মধ্যে বসায় দিব, এই সাধারণ রাশির মধ্যে বসিয়ে দিব। আমরা শুরুতে হচ্ছে একটা সাধারণ রাশি নিয়ে আসবো এই সূত্রের মাধ্যমে, যে আমরা যদি প্রথম পদ জানি, পদদ্বয়ের অন্তর জানি এবং এন দিয়ে হচ্ছে পদ সংখ্যাকে ডিফাইন করি। তো সমান্তর ধারা সূত্র অনুযায়ী কী হবে? an = a + n-1 * d। এন দিয়ে কি বোঝায়? এনতম পদ বা সাধারণ রাশি। তো এন দিয়ে হচ্ছে এনতম পদ হয়, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে 100তম পদ হোক আর 10তম পদ হোক বের করতে পারবো না? তাহলে এটার 100তম পদ কী হবে? a 100, 2 × 100 + 1, তাহলে 201। 10 নম্বর পদ কী হবে? 2 × 10 + 1 21। বুঝতে পেরেছ? অবশ্যই এই সূত্রটি আমাদেরকে মাথায় রাখতে হবে। an = a + n-1 * d। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা আর d হচ্ছে সাধারণ অন্তর। an মানে হচ্ছে nতম পদ, nতম পদ যেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলি বা জেনারেল টার্ম বলি। তো আসো এই ম্যাথটা করার চেষ্টা করি। এখানে কি হয়েছে? প্যাটার্নগুলো বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করে এবং 10 নাম্বার এবং 100 নাম্বার পদ নির্ণয় করতে বলছে। 10 নাম্বার ও 100 নাম্বার পদ। তো আমরা ফার্স্টে চেক করব এটা কি কোনো সামান্তর ধারা নাকি সমান্তর ধারা নাকি। তো দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স সেম, 4 4 4 4। যদি সমান্তর ধারা হয়ে যায় তাহলে আমাদের জীবন সুন্দর, কারণ সমান্তর ধারার আমরা পদ সংখ্যা বের করার জন্য বা ওই কত এনতম পদ বের করার আমরা সূত্র জানি, সেটা কি? an = a + n-1 * d। তো a হচ্ছে এখানে প্রথম পদ হচ্ছে 7, পদ পার্থক্য কত? 11 - 7 মানে 4, এবং পদ সংখ্যা হচ্ছে n। তো আমরা সূত্র কি জানি? an = a + n-1 * d, a + n-1 * d। তো মান বসাই, এর ভ্যালু হচ্ছে 7, n তো n থাকবে আর সাধারণ অন্তর হচ্ছে 4, তাহলে সরলীকরণ করলে n এর ভ্যালু কত আসে? 4n + 3, 4n + 3। তাহলে 10তম পদ কত হবে? জাস্ট n এর ভ্যালু এখানে 10 বসায় দিব, n এর ভ্যালু 10 বসায় দিয়েছি 43। 100তম পদ কত হবে? n এর ভ্যালু 100 বসায় দিব, n এর ভ্যালু 100 বসিয়ে দিয়েছি, 400 + 3 403। শেষ। এখন দেখো আমরা বর্গভিত্তিক একটা স্পেশাল ধারা এখানে দেখব বা স্পেশাল একটা প্যাটার্ন দেখব এখানে। এইটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কি করেছে, এখানে একটা ধারা দেয়া আছে, বলতেছে এইটার মানে হচ্ছে বীজগাণিতিক রাশি নির্ণয় করো। মানে আমরা তো এতক্ষণ সামান্তর ধারা দেখেছি, যেটার বীজগাণিতিক রাশি বের করা খুবই সহজ। জাস্ট আমাদের প্রথম পদ এবং প্রথম পদ জানলেই হয় আর হচ্ছে ডিফারেন্স জানলেই হয়। বীজগাণিতিক রাশি বের করা খুবই সহজ। এই যে a + n-1 * d। তো এটা তো আর মানে সামান্তরিক ধারা না, সামান্তরিক ধারা না বা সমান্তর ধারা না। তো সমান্তর ধারা না হলে এটা কি কোন প্যাটার্ন ফলো করতেছে সেটা আগে আমাদের বুঝতে হবে। দেখো এটার এদের রাশিগুলোকে বা পদগুলোকে আমি হচ্ছে নিচে লিখেছি, রাশিগুলোকে নিচে লিখেছি। এখন দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে এটা যততম পদ সেই সংখ্যার বর্গ থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে এই সংখ্যাটা আসে। দেখো
এই 0 হচ্ছে এই ধারার কততম পদ? প্রথম পদ। তো প্রথম তাহলে 1 এর স্কোয়ার করে যদি আমরা 1 বাদ দিই তাহলে এই সংখ্যা আসে 0। এই 3 এই ধারার কততম পদ? 2 নাম্বার পদ তোমরা বলবা। তো ওই 2কে যদি স্কোয়ার করি তার থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3 আসে, তার 4-এর থেকে 1 বাদ দিলে 3। এই 8 এই ধারার কততম পদ? 3 নাম্বার পদ। তো 3কে যদি স্কোয়ার করি -1 করি তাহলে হচ্ছে 8 আসে। সেমভাবে এখানে একটা প্যাটার্ন তাহলে ফলো করা যায়, সে বা বীজগাণিতিক রাশি ফলো করা যায়। সেটা কোন রাশি? an ইকুয়াল টু n স্কোয়ার -1, তাই না? এই যে an ইকুয়াল টু n স্কোয়ার -1 এই প্যাটার্নে ফলো করতেছে। তো এখান থেকে আমরা যখন বীজগাণিতিক রাশি জেনে যাব বা এনতম পদ জেনে যাব, এনতম পদ কত হবে সূত্রটা জেনে যাব, বা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো। তো আমরা যে কোনো যততম পদে আমাদেরকে বলুত বের করতে পারবো। তাহলে 10ম পদ কী হবে? জাস্ট এখানে 10 বসায় দেবো। 100তম পদ কী হবে? জাস্ট এখানে 100 বসায় দেবো। 100 স্কোয়ার -1 4টা 9 99। বুঝতে পেরেছ? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সবগুলোই সমান্তর ধারা হবে না আমাদের এক্সামে হলে। যদি সমান্তর ধারা না হয় তাহলে আমরা হচ্ছে তাদের মধ্যে কি প্যাটার্ন হচ্ছে সেটা নিয়ে আসার চেষ্টা করব, এবং প্যাটার্ন অনুযায়ী হচ্ছে আমরা বীজগাণিতিক রাশিটা ক্রিয়েট করব। বুঝতে পেরেছ? আর সমান্তর ধারা হলে তো খুব সহজ, জাস্ট ওই প্রথম পদ ইন্টু n-1 ইন্টু d ডিভাইড বাই 2। হ্যাঁ, অনেক সময় আমাদেরকে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতে বলে, বা প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করতে বলে। মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলবে। তো আমার ধারা যদি সমান্তর ধারা হয় তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করার 2টা সূত্র রয়েছে। একটা হচ্ছে SN দিয়ে বোঝাচ্ছি সামেশন অফ n, মানে হচ্ছে n সংখ্যক পদ ইকুয়াল টু n-2 ইন্টু a প্লাস l। এখানে a দিয়ে হচ্ছে প্রথম পদ এবং l দিয়ে হচ্ছে শেষ পদ বোঝায়। আমরা যদি ওই ধারাটার প্রথম পদ এবং শেষ পদ জানি, ওই দুটাকে যোগ করব ইন্টু মোট পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে আমার টোটাল মানে ধারার যোগফল কত হবে সেটা পেয়ে যাব। ধরো আমাকে একটা ধারা দিছে 2, 4, 6, 8, 10, 12। তো বলছে এদের সামেশন কত হবে। তো এটার প্রথম পদ নিব, শেষ পদ নিব, এই দুটাকে যোগ করব, তাহলে 2 + 12, 2 + 12। এটার সাথে একটা জিনিস গুণ করতে হবে। কয়টা পদ আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা পদ। তাহলে 6 ডিভাইডেড বাই 2। এটা করলে কি পাবো? এই 2 থেকে 12 পর্যন্ত টোটাল যোগফল কত হবে সেটা পাবো। টোটাল যোগফল কত হবে সেটা পাবো। এখন আসো, এটার আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে মূল সূত্র। এখন ধরো আমার ধারাটা অনেক বড়, বা আমার ধারার মধ্যে প্রথম পদ দেয়া রয়েছে কিন্তু শেষ পদ দেয়া নাই। এভাবে আছে, ধরো যদি ধারাটা এভাবে থাকে 2, 4, 6, 8, 10 ডট 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 ডট। তোমাকে শেষ পদ দেয় নাই, প্রথম পদ দিয়ে দিয়েছে। তাহলে কি তুমি এই সূত্র ইউজ করতে পারবা? এই সূত্র কি তখন ইউজ করতে পারবো? পারবো না। তখন হচ্ছে আমাকে এই সূত্রের কাছে যেতে হবে। তাহলে এই সূত্রটা কখন ইউজ করবো বুঝতে পেরেছো? যখন হচ্ছে আমাকে শেষ পদ বলে দিবে না, শুধুমাত্র প্রথম পদ বলে দিবে, অথবা এই সিকোয়েন্সটা দিয়ে ডট 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 দিয়ে দিবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে জানা লাগবে, সেটা হচ্ছে আমরা প্রথম কয়টা পদের যোগফল বের করতে চাচ্ছি এটা আমাদেরকে বলে দিতে হবে। তোমাকে হয়তো এখান থেকে কোশ্চেনে বলে দিবে যে প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। 20টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 20টি পদ মানে n এর ভ্যালু তাহলে কত? n এর ভ্যালু হচ্ছে মোট পদর সংখ্যা, মানে হচ্ছে n এর ভ্যালু তখন 20। এবং এই সূত্রটা কি বলে? n হচ্ছে টোটাল পদ সংখ্যা, কয়টা সংখ্যা রয়েছে, কয়টা সংখ্যা পদ সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি সেটা। a হচ্ছে প্রথম পদ হচ্ছে 2, n হচ্ছে পদ সংখ্যা, কয়টা সংখ্যা পদ? 20টা, আর d হচ্ছে এদের সাধারণ অন্তর। এদের সাধারণ অন্তর কত? 2। প্রত্যেকটা সাধারণ অন্তর কত? 2।
প্রত্যেকটা সাধারণত 2, তাহলে এখানে 2 বসাবো। তাহলে SN দিয়ে হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল, A দিয়ে হচ্ছে প্রথম পদ এবং D দিয়ে হচ্ছে সাধারণ অন্তর বোঝায়। এই সমীকরণের মধ্যে যদি আমরা A, N এবং D এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা n সংখ্যক পদের যোগফল খুব সহজে পেয়ে যাব। তাহলে এই দুটো সূত্র আমাদেরকে একটু মাথায় রাখতে হবে অ্যারিথমেটিক সিকোয়েন্সের n সংখ্যক পদের সমষ্টি বের করার জন্য। এখন আসো আমরা এই দুইটা ম্যাথ করার চেষ্টা করি। কি বলেছে, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো দেখতেছি এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, 5 5 5 5। তো এর পরবর্তী সংখ্যা কত হবে, 27 + 5 32। তার পরবর্তী সংখ্যা কত হয়, 32 + 5 37। সহজ। খ নাম্বার দেখো, এখানে আছে হচ্ছে 6 17 28 39 50। প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, 11। তাহলে পরবর্তী পদ কত হবে, 50 + 11 61। তার পরবর্তী পদ কত হবে, 61 + 11 72। তাহলে শেষ। তালিকার পাশাপাশি পরবর্তী দুটি পদ বের করতে বলেছে, আমরা পরবর্তী দুটি পদ বের করেছি। এখন আসো আমরা এই ম্যাথটি দেখার চেষ্টা করি। এখানে কি বলেছে, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। খ নাম্বারে হচ্ছে 6টি পদ দেওয়া রয়েছে এবং ক নাম্বারে হচ্ছে 7টি পদ দেওয়া রয়েছে। তো এই দুইটার পরবর্তী পদ বের করতে বলছে। তো এদের মধ্যে কি কোনো প্যাটার্ন বিদ্যমান, কথা হচ্ছে হ্যাঁ বিদ্যমান। এদেরকে যদি পাশাপাশি বা নিচে নিচে লেখা হয় তাহলে দেখা যাবে প্রথম ধারার প্রত্যেকটা পদের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার দ্বিতীয় ধারার পদসমূহ পাওয়া যাচ্ছে। যেমন 1-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 4 পাওয়া যাচ্ছে। এই দেখো 4 হচ্ছে দ্বিতীয় ধারার প্রথম পদ। সেমভাবে দ্বিতীয় পদের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে এইটার 4 পাওয়া যাচ্ছে। আবার 2-এর সাথে 3 যোগ করলে 5 পাওয়া যাচ্ছে। 3-এর সাথে 3 যোগ করলে 6 পাওয়া যাচ্ছে এবং 5-এর সাথে 3 যোগ করলে 8 পাওয়া যাচ্ছে এবং 8-এর সাথে 3 যোগ করলে 11 পাওয়া যাচ্ছে। তাহলে 13-এর সাথে 3 যোগ করলে কত হবে, অবশ্যই 16 হবে। এখানে 16 হবে। 13-এর সাথে 3 যোগ করলে কত হবে, 16, নট 11। 13-এর সাথে 3 যোগ করলে 16 হবে। তাহলে দ্বিতীয় ধারার পরবর্তী পদ কত হবে, 16। এই দেখো এই বর্ণিত সংখ্যার প্যাটার্নগুলোর পরবর্তী পদ সপ্তম পদ কি হবে, সপ্তম হবে প্যাটার্নটি সপ্তম পদ। তাহলে 13 + 3 কত, 16। 13 + 3 16, 13 + 3 16। এখন দেখো এইটার পরবর্তী পদ কত হবে বের করতে পারবো না। দেখো এখানেও প্রথম ধারাটার মধ্যে একটা প্যাটার্ন ফলো রয়েছে। 1 আর 1 যোগ করলে কত, 2। 2 আর 1 যোগ করলে কত, 3। এই 3 আর 2 যোগ করলে কত, 5। 5 আর 3 যোগ করলে 8। 8 আর 5 যোগ করলে 13। 13 আর 8 যোগ করলে কত হবে, 21। 13 আর 8 যোগ করলে কত হবে, 21। তাহলে প্রথম ধারার পরবর্তী পদ হবে হচ্ছে 21 এবং দ্বিতীয় ধারার পরবর্তী পদ হবে কত, 16। পরবর্তী পদ হবে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিতে পারো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।